আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলাম আরও একটা ক্লাস নিয়ে। আজকে আমরা রেকটিফায়ারের ফুল ওয়েভ রেকটিফায়ার দেখব। গত ক্লাসে আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার দেখছি, আজকে আমরা ফুল ওয়েভ রেকটিফায়ার দেখব। ফুল ওয়েভ রেকটিফায়ারটা আমরা জানি একটা দুই প্রকার, একটা হচ্ছে সেন্টার ট্যাপ আর একটা হচ্ছে ব্রিজ রেকটিফায়ার। দুইটা, একটা হচ্ছে ব্রিজ রেকটিফায়ার দুইটা, কিন্তু একটা হচ্ছে ব্রিজ রেকটিফায়ার, শুধু ব্রিজ রেকটিফায়ার, আর একটা হচ্ছে সেন্টার ট্যাপ ব্রিজ রেকটিফায়ার। তবে এই দুই প্রকার রেকটিফায়ার এখানে কিন্তু কনফিউশন ক্রিয়েট হয়, এখানে কনফিউশন ক্রিয়েট হয়। প্রশ্নের মধ্যে বলে যে ব্রিজ রেকটিফায়ারের কার্যপ্রণালী বর্ণনা করো বা আউটপুট ওয়েবসাইট অঙ্কন করো, এটা বলে। অথবা বলে যে সেন্টার ট্যাপ ব্রিজ রেকটিফায়ার, এটার আউটপুট ওয়েবসাইট অঙ্কন করো। যদি সেন্টার ট্যাপ বলা থাকে তাহলে কিন্তু সার্কিট আলাদা, আউটপুট ওয়েবসাইট সেম আসবে কিন্তু সার্কিট আলাদা হবে। আর যদি ব্রিজ রেকটিফায়ার বলে তাহলে এটার সার্কিট কিন্তু আলাদা। এইখানে কনফিউশনটা ক্রিয়েট হয়, আর এইখানে আমাদের সবথেকে বড় ভুল হয় যে কোনটা ব্রিজ রেকটিফায়ার আর কোনটা সেন্টার ট্যাপ ব্রিজ রেকটিফায়ার, এইটা বুঝে আমাদের মুশকিল হয়ে যায়। আর কোশ্চেন আমরা ঠিক মতো বুঝি না, দেখছি যে ব্রিজ রেকটিফায়ার, তো সেন্টার ট্যাপ যে লেখা আছে এটা আর আমরা মাথা দিই না, আমরা সরাসরি ব্রিজ রেকটিফায়ারটা দিয়ে দিই। এই জন্য ব্রিজ রেকটিফায়ার নাকি সেন্টার ট্যাপ রেকটিফায়ার এটা আমাকে আগে খুঁজে বের করতে হবে, তারপরে আমাকে আমারটা সমাধান করতে হবে। তাহলে আমরা এটা কার্যপ্রণালী দেখি। আমরা ব্রিজ রেকটিফায়ারটা দেখব, ব্রিজ রেকটিফায়ারের পরে দেখব যে সেন্টার ট্যাপ রেকটিফায়ার। ব্রিজ রেকটিফায়ারটা ড্র করাটাই, সার্কিটটা ড্র করাটাই হচ্ছে আসল কাজ। এই হলো আমাদের ব্রিজ রেকটিফায়ারের, শুধুমাত্র ব্রিজ রেকটিফায়ারের সার্কিট ডায়াগ্রাম। ঠিক আছে, একটু বর্ণনা করি। এইটা তো আমরা জানি ট্রান্সফর্মার, এই সম্পর্কে আমরা হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্লাসে আমরা আলোচনা করছি যে এটা কীভাবে হবে, এই জন্য এখানে নতুন আলোচনা করা দরকার নেই। ব্রিজ রেকটিফায়ারের 4টা ডায়োড হবে, ব্রিজ রেকটিফায়ার টোটাল 4টা ডায়োড হবে। এটা D1, এটা D3, এটা D2, এটা D4। এটা যে D1 হতে হবে, এটা যে D3 হতে হবে, এটা যে D2 হতে হবে, এটা যে D4 হতে হবে, এরকম কোনো ধরা বাঁধা নিয়ম নাই।
আমরা যেটাকে যেভাবে দিতে পারি সেটা আমরা আমাদের সুবিধা মতো দিলেই হবে। শুধুমাত্র আউটপুট ওয়েবসাইট অঙ্কন করার ক্ষেত্রে D1 D3 নাকি D1 D2 নাকি D1 D4 কোনটা হবে সেটা আমি যদি বুঝে বসাইতে পারি তাহলে আমার হয়ে যাবে। এই জন্য এটাকে আর নতুন করে মাথা ঘামানোর দরকার নাই কোনটা D1 D2 D3 D4 আমি আমার সুবিধা মতো দিতে পারি। আমি দিচ্ছি D1 D2 D3 D4 এইভাবে ঘুরাই দিচ্ছি। তোমরা এইভাবেও দিতে পারো D1 D2 D3 D4 অথবা এটা D1 দিতে পারো, এটা D4 দিতে পারো, এটা D3 দিতে পারো, এটা D2 দিতে পারো, তোমাদের সুবিধা মতো দিতে পারো। এটা হচ্ছে একটা কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে এই ডায়োডের অভিমুখগুলো আমরা তো ডায়োড কী বলে ডায়োডের এই ব্রিজ রেকটিফায়ার সার্কিট আমরা মুখস্থ করি, আসলে এটা মুখস্থের কিছু নাই, এটা মুখস্থের কিছু নাই। এই যে ডায়োডটা যে আমি দিচ্ছি এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড, এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, হচ্ছে নেগেটিভ টার্মিনাল, এটা পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল, এটা পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ, এগুলো তো আমরা আগেই জানি। এখন কথা হচ্ছে যে আমি যদি এই ডায়োডটাকে যদি ঘুরাই দিতাম তাহলে হতো কি না, ডায়োডগুলো যে এইভাবেই দিতে হবে এইটাও কিন্তু নিয়ম না, কিন্তু ডায়োডের একটা নির্দিষ্ট নিয়ম আছে যেটাকে কখনোই ভঙ্গ করা যাবে না। সেটা হচ্ছে যে এই দুইটা ডায়োড একমুখী হতে হবে। ডায়োড আমি যেভাবে বসে না কেন এই দুইটা ডায়োড একমুখী হতে হবে এবং এই দুইটা ডায়োড একমুখী হতে হবে, এর কোনো পরিবর্তন হবে না, মনে থাকবে। এই ডায়োড এই দুইটা ডায়োড এবং এই দুইটা ডায়োড একমুখী থাকতে হবে। এটা হচ্ছে মেইন রুল, এটাকে কোনো পরিবর্তন করা যাবে না। আমি এইভাবে দিতে পারি, এইভাবেও আমি দিতে পারি, ঠিক আছে। দেখো এই দুটো ডায়োড কিন্তু আবার একই মুখী হয়েছে, এই দুটো ডায়োড আবার একমুখী হয়েছে। এই জন্য এই ডায়োডগুলো একমুখী রাখতে হবে। এই যেটা আমি যদি ঠিক রাখতে পারি তাহলে আমার এরকমভাবে দিলেও হবে, এরকমভাবেও দিলেও হবে। এখানে একটা জিনিস দেখো, এখান থেকে কারেন্টটা কিন্তু ঢুকতেছে, যখন সাপ্লাই দেবো কারেন্টের দিকে ঢুকবে, ঢোকার পরে এই দিক দিয়ে কারেন্টের একটা রাস্তা পাবে, এই দিকে একটা রাস্তা পাবে, দুইটা রাস্তা পাবে, তাই না? এদিকে দুইটা রাস্তা পাবে। তাহলে এই যে দুইটা যে ডায়োড, এই যে কারেন্ট এদিক দিয়ে আসতেছে, এখানে দুইটা রাস্তা পাইলো, এই দুইটা ডায়োডের মধ্যে যে কোনো একটা ডায়োডকে ফরওয়ার্ড ব্যাস রাখতে হবে আর একটা ডায়োডকে রিভার্স ব্যাস রাখতে হবে। এই কথাটুকু যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের ডায়োড আর মুখস্থ করা লাগবে না। এই দুইটা ডায়োডের মধ্যে যেহেতু এইখানে সেই কারেন্টটা ভাগ হচ্ছে, এইদিকে একটা এই কারেন্টটা এইদিকে একটা যাচ্ছে, এইদিকে একটা যাচ্ছে, এই দুইটা কারেন্ট, এই দুটো ডায়োডের মধ্যে একটাকে ফরওয়ার্ড বায়াস দিতে হবে আর অন্যটাকে রিভার্স বায়াস দিতে হবে। এই দুটো আমি যদি ঠিক করতে পারি তাহলে আমার ডায়োডের ম্যাথ অঙ্কন করা শেষ, আমাদের সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করা শেষ এবং ডায়োডের ম্যাথ আমাদের শেষ, ঠিক আছে। দেখো আমি এখানে এটাকে ফরওয়ার্ড বায়াস রাখছি, এটাকে আমি রিভার্স বায়াস রাখছি, তাহলে এইটার সমতুল্য করে এটাকে আমাকে আঁকতে হবে আর এই রিভার্স বায়াসের সমতুল্য করে এটাকে আমাকে আঁকতে হবে। এই বিষয়গুলো ডায়োড অঙ্কন করার ক্ষেত্রে মনে রাখতে হবে। ডায়োড আসলে মুখস্থের জিনিস না, শুধু রুলসটাকে আমাকে মনে রাখতে হবে। এটার ক্ষেত্রে দেখো এটাকে রিভার্স বায়াস দিচ্ছি, এটাকে ফরওয়ার্ড বায়াস দিচ্ছি, এটাকে রিভার্স বায়াস দিচ্ছি, তার মানে এটাকে আমি রিভার্স বায়াস দিচ্ছি, এটা যদি ফরওয়ার্ড বায়াস তার মানে এটাকে ফরওয়ার্ড বায়াস দিচ্ছি। তাহলে এই দুটো ডায়োডকে আমি একমুখী করছি আর এই দুটো ডায়োডকে আমি একমুখী করছি। আর এখানে যে সার্কিটটা অঙ্কন করা হয়েছে সেই সার্কিটটা কোনো মুখস্থ বিদ্যা দিয়ে অঙ্কন করা হয়নি। এই কীভাবে কারেন্টটা ফ্লো হবে সেটার উপর ডিপেন্ড করেই আমি এই সার্কিটটা অঙ্কন করছি, একটু পরে সেটা বুঝতে পারবো আমরা। এইখানে একটা লোড রেজিস্টার লাগানো আছে RL, ঠিক আছে, লোড রেজিস্টার লাগানো আছে RL। এই RL এর আড়াআড়ি আমরা আউটপুট ভোল্টেজ V0 পাবো, V0 আমরা পাবো হচ্ছে RL এর আড়াআড়ি। এখন কথা হচ্ছে এইটা যদি একটা সার্কিট, একটা যদি চার্জার, মোবাইল চার্জারের যে সার্কিটটা আছে, মোবাইল চার্জার যদি হয়ে থাকে এই সার্কিটটাই মোবাইল চার্জারের মধ্যে লাগানো থাকে, এই সার্কিটটাই লাগানো থাকে, সেটা সেন্টার ট্যাপ তো না, মূলত ওইটা চারটা ডায়োড দিয়ে লাগানো থাকে। ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার ব্যবহার করা, সেন্টার ট্যাপ ব্যবহার করা হয় না। তার একটা কারণ হচ্ছে সেন্টার ট্যাপের যে ট্রান্সফরমারটা আছে এই ট্রান্সফরমারটার দাম অনেক বেশি, এই জন্য সেন্টার ট্যাপ ব্যবহার করা হয় না। আচ্ছা, এই ডায়োডের মধ্যে এইখানে যে আমি RL দিচ্ছি, এখানে RL না দিয়ে আমাদের যে ব্যাটারিটা আছে সেই আমাদের যে মোবাইল চার্জারটা আছে সেই মোবাইল চার্জারের এখানে ব্যাটারিটা সংযোগ করা থাকে, ব্যাটারি সংযোগ করা থাকে, এখানে সেই মোবাইল ব্যাটারিটা সংযোগ করা থাকে, ঠিক আছে।
তাহলে এটা হচ্ছে মোবাইল চার্জার। তাহলে এখানে মোবাইল ব্যাটারি দিলাম। এখন আমি যদি এখানে এখন সাপ্লাই দিই তাহলে আমার এই ব্যাটারিটা চার্জ হবে, এই ব্যাটারি চার্জ হবে। আচ্ছা, এখন আমি এখানে এখান থেকে যে তোমার সাপ্লাইটা দিচ্ছি, এখান থেকে যে সাপ্লাইটা দিচ্ছি, সাপ্লাই দেওয়ার পর এটা তো এসি হবে, এখানে এসি পাবো আমরা। কিন্তু এই ডায়োড যখন অতিক্রম করবো তখনই তো আমরা ডিসি পাবো। এটা গত ক্লাসে আমরা দেখছি, এর আগের ভিডিওতে আমরা দেখছি যে যখনই ডায়োড অতিক্রম করবে তখনই সে ডিসিতে রূপান্তর হয়ে গেল। এই পর্যন্ত এসি, এই পর্যন্ত এসি আছে, কিন্তু যখন সে ডায়োড অতিক্রম করলো তখন সেটা ডিসিতে রূপান্তর হয়ে গেল। কিন্তু এই ডিসিটা পিওর না, 100% পিওর না। এই ডিসিটা 100% পিওর না, এই ডিসিটা 100% পিওর না। এটার মধ্যে কিছু পরিমাণে এসি সংযোগ করা আছে, কিছু পরিমাণে এসি সংযোগ করা আছে। এসি, এই যে কিছু পরিমাণে যে এসি সংযোগ করা আছে, এই কিছু পরিমাণে এসি সংযোগ থাকার ফলে এই যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারিটার আয়ুকালটা সে কমায় দেয়। অর্থাৎ এই যে এসিটা আছে, এই এসিটা হচ্ছে আমাদের জন্য বিপজ্জনক। এই এসিটা ব্যাটারির কার্যক্ষমতাকে কমায় দেয়। এই জন্য এই এসিকে পিওর ডিসিতে, এখানে যে আমি যে আউটপুট যেটা পাবো, অর্থাৎ ডায়োড থেকে আমি যে ডিসি ভোল্টেজটা পাচ্ছি, ওই ডিসিটাকে পিওর ডিসিতে রূপান্তর করার জন্য এখানে একটা ক্যাপাসিটর লাগানো হয়। পিওর ডিসিতে রূপান্তর করার জন্য এখানে একটা ক্যাপাসিটর লাগানো হয়। এই ক্যাপাসিটরের কাজটা হচ্ছে যে সে ফিল্টার করবে। কাকে ফিল্টার করবে? এই যে এখানে যে আমি যে ডিসি সাপ্লাইটা পাচ্ছি, এই ডিসির সাথে যে সামথিং পরিমাণে এসি সংযোগ করা আছে, এই এসিটাকে সে ফিল্টার করে বাদ দিয়ে পরবর্তীতে পিওর ডিসিতে সেইখানে আউটপুটে প্রেরণ করবে। ঠিক আছে, এই জন্য এখানে ওই যে তোমার কি বলে ক্যাপাসিটর লাগানো হয়ে থাকে। এই কারণেই যে এটাকে যে ডিসিটা আমরা পাচ্ছি সেটার মধ্যে পিওর না, এটার মধ্যে কিছু পরিমাণে এসি সংযোগ করা থাকে। সেই এসিটাকে দূর করার জন্য এই ক্যাপাসিটরটা মূলত আমরা ব্যবহার করে থাকি। তাহলে তুমি যদি ক্যাপাসিটর দিয়েও যদি দাও তারপরেও তোমার সার্কিট হবে, ক্যাপাসিটর ছাড়াও যদি দাও তারপরেও তোমার সার্কিট হবে। ক্যাপাসিটর আউটপুট যে ওয়েবসাইটটা আছে সামথিং পরিমাণ চেঞ্জ করবে, সেক্ষেত্রে আমরা এই ক্যাপাসিটরকে দেখাবো না, ক্যাপাসিটর ছাড়াই আমরা আউটপুট ওয়েবসাইটকে আঁকবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা আরএল দিয়ে দিই, আরএল দিয়ে দিই। এখন আমরা আউটপুট ওয়েবটা আঁকবো। তাহলে সার্কিট বর্ণনা চলে গেল। এখন সার্কিট থেকে আমরা কিভাবে আউটপুট পাবো সেটা আমরা দেখব। আচ্ছা, আউটপুটটা দেখি কীভাবে পাবো। আমরা তো জানি যে এসি সার্কিটের দুইটা অর্ধ সাইকেল থাকে, একটা পজিটিভ অর্ধ সাইকেল আর একটা হচ্ছে নেগেটিভ অর্ধ সাইকেল। তাহলে এটা আমাদের পজিটিভ অর্ধ সাইকেল, এটা আমাদের নেগেটিভ অর্ধ সাইকেল। এই পর্যন্ত এক সাইকেল। আবার এটা আমাদের পজিটিভ অর্ধ সাইকেল, এটা আমাদের নেগেটিভ অর্ধ সাইকেল, এটা আবার আরেকটা সাইকেল। এখানে দুইটা সাইকেল আমি দেখাইছি। ওকে, আচ্ছা, যখন আমি এ প্রান্ত এসি সাপ্লাই দিলাম যখন পজিটিভ অর্ধ সাইকেল, এ প্রান্ত যখন পজিটিভ, বি প্রান্ত যখন নেগেটিভ, এটা তো আমরা জানি যে এটা যেহেতু এসি সাপ্লাই দিচ্ছি তাহলে এখানে পজিটিভ এখানে নেগেটিভ, তাহলে বি প্রান্ত নেগেটিভ, এ প্রান্ত হচ্ছে পজিটিভ। যদি আমি পজিটিভ সাপ্লাই দিই সেক্ষেত্রে এই ভোল্টেজটা এখান থেকে কনভার্ট হয়ে এখানে 5 ভোল্টেজ বা সামথিং পরিমাণে ভোল্টেজ কনভার্ট হয়ে এসিতে রূপান্তর হয়ে এখানে চলে আসবে। সেটা কীভাবে আসবে? সেটা হচ্ছে এই প্রান্ত এ ডাচ পজিটিভ থাকবে আর বি ডাচ হচ্ছে নেগেটিভ থাকবে। এখন এই যে 5 ভোল্টেজ আছে, এই 5 ভোল্টেজ এর মধ্যে দিয়ে ফ্লো হবে। ঠিক আছে, 5 ভোল্টেজ এর মধ্যে দিয়ে ফ্লো হবে। যখন এই 5 ভোল্টেজ এদিক দিয়ে ফ্লো হবে, এদিক দিয়ে আসবে, এসে এখানে দুইটা রাস্তা পাবে। এই দিক দিয়ে সে ঢুকতে যাবে, দেখবে যে এই ডায়োডটা D1 সে রিভার্স বায়াস পাইছে। এই জন্য রিভার্স বায়াসের ক্ষেত্রে আমরা তো ডায়োডের ক্ষেত্রে জানি যে রিভার্স বায়াস যদি পায়, ডায়োড যদি রিভার্স বায়াস পায় তাহলে সে ওপেন সার্কিটের মতো আচরণ করবে।
তাই না? এটা আমরা জানি ওপেন সার্কিটের মতো আচরণ করবে। আর ডায়োড যদি ফরওয়ার্ড বায়াস পায় সেক্ষেত্রে ডায়োডটা শর্ট সার্কিটের মতো আচরণ করবে, সে কন্ডাকশনে চলে যাবে। তাহলে এই ডায়োডটা অফ হচ্ছে আর এই ডায়োডটা অন হচ্ছে। তাহলে এই ডায়োডটা অন হওয়ার পরে কী ঘটনা ঘটবে, এখানে এই দিক দিয়ে কারেন্টটা ফ্লো হবে, ফ্লো হয় এখানে আসবে, এসে এই দিকে একটা রাস্তা পাবে, এই দিকে একটা রাস্তা পাবে। যখন এই দিক দিয়ে যে আসতে যাবে তখন সে দেখবে যে এই ডি থ্রিও রিভার্স বায়াস পাচ্ছে, রিভার্স বায়াস পাওয়ার পরে এই ডি3 অফ হয়ে যাচ্ছে। অফ হয়ে যাওয়ার কারণে এই কারেন্টটা এদিক দিয়ে এসে সে এদিক দিয়ে গিয়ে এই আরএল এর মধ্যে দিয়ে ফ্লো হয়ে এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে আসবে, এসে এই সাইড দিয়ে এই লাইন দিয়ে এখানে চলে আসবে। এখানে আসার পরে আবার দেখবে যেহেতু সার্কিট আমার বিপরীত দিকে ঘুরে যাওয়ার কোনো সুযোগ নেই, সার্কিট পুরো করতে গেলে তো পজিটিভ থেকে নেগেটিভ দিকে আসতে হবে, এই জন্য এই দিকে একটা রাস্তা পাবে, এই দিকে একটা রাস্তা পাবে। কিন্তু ডায়োড এই দিক দিয়ে আর ফ্লো হবে না। কেন ফ্লো হবে না? এই দিক দিয়ে ফ্লো হলে তো সেবার ঘুরে ফিরে এইখানেই চলে আসতেছে, কিন্তু এখানে তো আমার আসা যাবে না, আমাকে এখান থেকে এই প্রান্তে আসতে হবে। এই জন্য এই দিক দিয়ে সে এই দিক এখানে আসবে, এই দিক দিয়ে এখানে আসবে, এসে এই দিক দিয়ে সে এই যে আউটপুটে সে চলে আসবে। ঠিক আছে, ঘুরে ফিরে যেখান থেকে সে শুরু হয়েছিল সেইখানে সে ঘুরে আসলো। তাহলে এখান থেকে শুরু হয়ে এদিক গেল, এখানে এসে দেখলো যে এটা রিভার্স ব্যাস, এটা ফরওয়ার্ড ব্যাস, ওই জন্য এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে এসে এখানে দেখবে যে এটা রিভার্স ব্যাস, তো এদিক দিয়ে সে কন্ডাকশনে গিয়ে এদিক দিয়ে চলে আসবে, এদিক দিয়ে ঘুরে ফিরে এদিক দিয়ে গিয়ে, যেহেতু উল্টা দিকে যাওয়া যাবে না, সে তার সিকোয়েন্স অনুযায়ী সে ঘুরবে, এই জন্য এই দিক দিয়ে ফ্লো হয়ে এটা কন্ডাকশনে যাবে, যেহেতু ফরওয়ার্ড ব্যাস পাইছে, ফরওয়ার্ড ব্যাস পাওয়ার ফলে কন্ডাকশনে গিয়ে এদিক দিয়ে সে আবার ইনপুটে ঘুরে ফিরে সে ফিরে আসবে। তাহলে এখানে কি হলো, এইখানে যে ঘটনাটা ঘটলো, এখানে আমি আউটপুট পাইলাম, কোনটা ক্ষেত্রে আউটপুট পাইলাম, কোনটা ফরওয়ার্ড বায়াস ছিল, ফরওয়ার্ড বায়াস ছিল হচ্ছে আমার হচ্ছে D2 আর D4। তাহলে এইখানে আমি আউটপুট যেটা পাবো সেটা আমাকে এখানে আঁকতে হবে, D2 আর D4 দিয়ে দিলাম আমি। ওকে, তাহলে D2 D4টা আমরা বুঝে ফেললাম যে D2 D4টা কীভাবে হলো। আচ্ছা, 2 নাম্বার কাজ হচ্ছে এখন আমি আমার পজিটিভ অর্ধ সাইকেল শেষ আবার নেগেটিভ অর্ধ সাইকেল চলে আসলো। যখন নেগেটিভ অর্ধ সাইকেল আসলো তখন এ প্রান্ত হচ্ছে নেগেটিভ আর বি প্রান্ত হবে পজিটিভ, এ প্রান্ত নেগেটিভ বি প্রান্ত পজিটিভ, তাহলে এইটা নেগেটিভ হবে এটা পজিটিভ হবে। তাহলে পজিটিভ হওয়ার ফলে কী হবে, এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হবে, ফ্লো হয়ে সে এই দিক দিয়ে আসবে, এসে এইখানে সে আসবে, আসার পরে সে দেখবে যে এইটা রিভার্স বায়াস কিন্তু এটা ফরওয়ার্ড বায়াস, তো এই দিক দিয়ে সে ঘুরবে, ঘুরে এই দিক দিয়ে সে চলে আসলো, চলে আসার পরে এখানে সে আসলো, আসার পরে এখানে দেখতেছে এই ডায়োডটা D2 সে পাচ্ছে হচ্ছে রিভার্স বায়াস, এই জন্য এদিক দিয়ে না গিয়ে এই দিক দিয়ে ঘুরে ফিরে এই RL হয়ে এদিকে আসবে, এসে এদিক দিয়ে সে ঘুরবে, ঘুরে এখানে আসবে। এখন তো সে তো আর এই দিক দিয়ে আর ঘুরে যাবে না, কেন এই দিক দিয়ে একবার সে চলে গেছে, সো এই দিক দিয়ে সে আবার আসবে, এসে দেখবে যে এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস, এই দিক দিয়ে সে ফ্লো হয়ে এই উল্টা দিক দিয়ে সেবার ইনপুটে ফিরে আসবে। তাহলে এক্ষেত্রে কোনটাতে আমি কন্ডাকশনে পাইলাম, আমি কন্ডাকশনে পাইলাম হচ্ছে এইটা একটা অন পাইলাম, আর অন পাইলাম হচ্ছে এইটা, ঠিক আছে, অন পেলাম এই দুইটা, আর অফ পাইলাম হচ্ছে এই দুইটা, এই দুইটাকে অফ পাইলাম। তাহলে এই ক্ষেত্রে আমি অন পাইলাম, কন্ডাকশনে পাইলাম কোন দুইটাকে, I1 এবং I3, তার মানে I1 এবং I3-র মধ্যে ফ্লো হওয়ার কারণে এখানে আমি I1 এবং I3 এর যে ভোল্টেজটা সেই ভোল্টেজটাই পাবো, সেটা হচ্ছে সেটা ফরওয়ার্ড বায়াসে যাবে, পজিটিভ অর্ধ সাইকেলে এইটা I1 I3, ঠিক আছে। তাহলে এইভাবে আমার একটা সাইকেল কমপ্লিট হলো। এইরকমভাবেই সিমিলারলি আবার আরেকটা সাইকেল চলবে, আবার এটাকে কমপ্লিট হবে। তাহলে এখানে আমি আবার পাবো D2 D4 D1 D3। এইভাবেই মূলত একটা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারে ওয়েভ শেপ অঙ্কন করা হয়। ক্লিয়ার? তাহলে ফুল ওয়েভ রেকটিফায়ার আমাদের গেল। প্রথম ক্ষেত্রে আমরা কি পেলাম, D1 এবং D3। এটা মানে কি, এটা মানে হচ্ছে অন হয়েছে, অন, এটা অন, এটাও অন, এটাও অন, এটাও অন, এই চারটা আমার অন হয়েছে। প্রথম অবস্থায় পাইলাম আমি D1 D2 আর D4, তাহলে এই D2 এবং D4 এই দুটা কন্ডিশনে গেছে। দ্বিতীয় অবস্থায় পাইলাম আমি D1 এবং D3, এই দুটা কন্ডিশনে গেছে। যখন এই দুটা D1 এবং D4 অন হয়েছে তখন D1 এবং D3 এই দুটা অফ থাকবে। আবার যখন D1 এবং D3 অন হবে সেক্ষেত্রে D2 এবং D4 অফ হবে, ঠিক আছে। এইটা আমাকে মনে রাখতে হবে। তাহলে এখানে আমি একটা শর্টকাট করে লিখে দিই, এই সিকোয়েন্সটা মনে রাখতে পারো। প্রথম অবস্থায় কী হবে, D1 D2 D4 অন, ঠিক আছে।
এক্ষেত্রে D1 D3 অফ হবে, এটা একটা কন্ডিশন, ঠিক আছে। এটা হচ্ছে পজিটিভ অর্ধ সাইকেলের ক্ষেত্রে পজিটিভ, এই সার্কিটের পজিটিভ অর্ধ সাইকেলের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে। আর নেগেটিভ অর্ধ সাইকেলের ক্ষেত্রে কী ঘটনা ঘটবে, D1 D3 হবে অন আর D2 D4 হবে অফ, ব্যাস এতটুকুই। তাহলে এইগুলো হচ্ছে আমাদের ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। এখন সেন্টার ট্যাপ রেকটিফায়ারটা দেখব। সেন্টার ট্যাপ রেকটিফায়ারের আউটপুট আমার এইটাই আসবে, তবে কী বলে সার্কিটটা আঁকতে হবে। সার্কিটটা কীভাবে আঁকবো সেটা আমরা দেখি। এইটি হলো আমার সেন্টার ট্যাপ রেকটিফায়ারের সার্কিট ডায়াগ্রাম। সেন্টার ট্যাপ রেকটিফায়ারের মধ্যে দুইটা ডায়োড ব্যবহার করা হয়। সেন্টার ট্যাপ রেকটিফায়ার ডায়োডের মধ্যে, সেন্টার ট্যাপ রেকটিফায়ার সার্কিটের মধ্যে দুইটা ডায়োড ব্যবহার করা হয়, কিন্তু এইখানে যে ট্রান্সফরমারটা ব্যবহার করা হয় এই ট্রান্সফরমারটা সেন্টার ট্যাপ টাইপ হয়ে থাকে। এই ট্রান্সফরমারটার কারণেই এটা নাম করা হয়েছে সেন্টার ট্যাপ। সেন্টার ট্যাপ রেকটিফায়ার শুধুমাত্র এই ট্রান্সফরমারটার কারণেই এটা নামকরণ করা হয়েছে। এটার একটা উপকারিতা আছে, সেই উপকারিতা হচ্ছে যে সেন্টার ট্যাপ মানে কি, এই যে ট্রান্সফরমারটা আছে এই ট্রান্সফরমারটার আমি যদি এইখানে যদি, এটা একটা রেগুলেটর, ঠিক আছে, এটা একটা রেগুলেটর। এই রেগুলেটরকে আমি যদি এইখানে না রেখে আমি যদি এইখানে যদি লাগাই তাহলে বেশি ভোল্টেজ পাবো, এক ধরনের ভোল্টেজ পাবো, সেই ভোল্টেজটা বেশি হবে। যদি আমি এইখানে না লাগাই, যদি আমি এই জায়গায় যদি লাগাই তাহলে আরেক ধরনের ভোল্টেজ পাবো, সেটা হচ্ছে প্রথম ভোল্টেজের তুলনায় এই ভোল্টেজটা কম হবে। এইখানে না লাগাই যদি আমি যদি এইখানে যদি লাগাই তাহলে এইখানে ভোল্টেজ পাবো, কিন্তু প্রথম দুটোর তুলনায় এই ভোল্টেজটা কম হবে। এই যে ভোল্টেজ যে চেঞ্জ করতেছে, ভোল্টেজ চেঞ্জ করার কারণে এটাকে বলে সেন্টার ট্যাপ রেকটিফায়ার, ঠিক আছে। এটাকে আমি এখানে দিতে পারি, মাঝখানে দিতে পারি, উপরেও দিতে পারি, যে কোনোভাবে আমি সার্কিটটাকে দেখাতে পারি। আচ্ছা, এইখানে এই আরএলএ থেকে আমার আউটপুট ভোল্টেজ নেওয়া হয়েছে। তো এখান থেকে আমি আউটপুটটা কীভাবে পাবো, যখন পজিটিভ অর্ধ সাইকেল, এই পজিটিভ অর্ধ সাইকেল যখন আমি দিব তখন এখান থেকে তো 230 ভোল্টেজ বা সামথিং ভোল্টেজ সে ফ্লো হবে। পরে এই ট্রান্সফরমার দ্বারা সে আউটপুটে এইখানে সে অল্প পরিমাণ ভোল্টেজ দিবে, সেটাকে 5 ভোল্টেজ ধরলাম, 5 ভোল্টেজ দিল, কিন্তু এই 5 ভোল্টেজ আমার এসি ভোল্টেজ, ঠিক আছে, এই 5 ভোল্টেজ আমার এসি ভোল্টেজ। কিন্তু এই এসি ভোল্টেজ যখনই এই ডায়োডকে ওভার করবে তখনই সে ডিসি হয়ে যাবে, তাহলে এই 5 ভোল্টেজ যখন এর মধ্যে দিয়ে প্রবাহিত হবে, যখন পজিটিভ অফ দ্য সাইকেল, তখন এ প্রান্ত পজিটিভ আর বি প্রান্ত নেগেটিভ, সেক্ষেত্রে এদিকে যাবে, গিয়ে এই ডায়োডটা কনভার্সন পাবে, শর্ট হয়ে যাবে, শর্ট হয়ে গিয়ে এদিকে ফিরে আসবে। এখানে এসে সে দুইটা রাস্তা পাবে, একটা এদিকে পাবে, একটা এইদিকে পাবে। সে এই দিক দিয়ে আগে এসে সে দেখবে যে এই ডায়োডটা রিভার্স বায়াস হওয়ার কারণে সে ওপেন সার্কিট হয়ে যাবে। ওপেন সার্কিট হওয়ার কারণে এদিক দিয়ে ফ্লো হইতে পারবে না, তখন সে ঘুরে ফিরে এদিক দিয়ে যাবে, এই দিক দিয়ে আরএলের মধ্যে দিয়ে ঘুরে সে এই দিক দিয়ে এসে এইভাবে সে সার্কিট কমপ্লিট করবে। এইটা একটা। তাহলে এক্ষেত্রে আমি কন্ডাকশন কাকে পেলাম, এই D1কে অন অবস্থায় পেলাম, এই জন্য এখানে হবে তখন D1, ঠিক আছে। আগে ছিল D1 D2 D4, কিন্তু এখানে এখন হয়ে গেল D1। আবার যখন এই প্রান্ত নেগেটিভ, বি প্রান্ত যখন পজিটিভ, অর্থাৎ এই অর্ধ সাইকেলের জন্য, নেগেটিভ অর্ধ সাইকেলের জন্য, তখন কী হবে, তখন হবে যেটা এদিক দিয়ে আসবে, এসে সে এখানে আসবে, এসে এই ডায়োডটা কন্ডাকশনে পাবে।
কনভার্সন পাওয়ার পর সে এখান দিয়ে এসে এই দিক দিয়ে আগে যাওয়ার চেষ্টা করবে, দেখবে যে এই ডায়োডটা ওপেন হয়েছে রিভার্স বায়াসের কারণে, এই জন্য এদিক দিয়ে সার্কিটটা কমপ্লিট হবে না। পরবর্তীতে সে এদিক দিয়ে ঘুরে এসে এইভাবে RL এর মধ্যে দিয়ে এইভাবে সে ইনপুটে চলে যাবে। তো এখানে সে সার্কিট কমপ্লিট করতে পারলো। এখানে আমি পাইলাম কাকে, D2 কে অন পাইলাম। তাহলে এখানে হলো D2। একই রকমভাবে পরবর্তী হতে থেকে আবার D1 হবে, আবার D2 হবে, এইভাবেই সে কন্টিনিউয়াস চলতে থাকবে। এটা হচ্ছে সেন্টার ট্যাপ রেকটিফায়ার। তাহলে আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ার এর আগে ক্লাসে দেখছি, এখন দেখলাম হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার, এরপরে দেখলাম হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার আর সেন্টার ট্যাপ ব্রিজ রেকটিফায়ার। এই দুই ধরনের রেকটিফায়ার আমরা এখানে দেখলাম।